আসসালামু আলাইকুম। আমি হোমমেকার মুন্না ব্লগসের মুন্নি। আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওর শুরুতে দেখাচ্ছি ফল ফ্রুট। তো এই ফলগুলো এসেছে অনেক দূর থেকে, তো সেগুলি আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে যায় ভিডিওর কোনো অংশ, তবে একটা লাইক দিতে অবশ্যই ভুল করবেন না। তো এই যে দেখতে পেলেন পেয়ারা, লেবু, কলা, আপেল, মাল্টা, অনেক ফল ফ্রুটস। তো এই লেবু, পেয়ারা আর হচ্ছে গিয়ে কলা, এগুলো আমার বাবার বাড়ির, আমার বাবার গাছের লাগানো, মানে গাছের। আর হচ্ছে গিয়ে ফলগুলো যেগুলো যে আপেল আর মাল্টা আর হচ্ছে গিয়ে আম, এগুলো আমার ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে আসছে, তো তালই বাড়ির। তো দেখেন কিসমতে থাকলে কত কিছুই খাওয়া যায়, তাই না? তো সেগুলো কিন্তু আমার মা আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে, যদিও আমাকে যেতে বলেছিল কিন্তু আমার যাওয়া হয় নাই। তো সেই রোজার ঈদের সময় বেড়াতে গিয়েছিলাম বাবার বাড়িতে, এর মধ্যে আর যাওয়া হয় না। বিভিন্ন সমস্যার কারণে, বাচ্চাদের পড়ালেখা সেই সব মিলিয়ে বিভিন্ন ঝামেলার কারণে আসলে আর যাওয়া হয় না। আর মোটামুটি বলতে গেলে এখন মনে হয় সংসারী হয়ে গেছি নাকি জানি না। আগে তো সত্য ব্যস্ততার মধ্যে থাকলেও যত সমস্যাই থাকুক না কেন যেতাম, মনে হয় যেন না গেলে মনটা আনছান করতো। এখন অবশ্য হয়তোবা পরিস্থিতিরই শিকার, সেটাও হতে পারে। আর নয়তো আমি বুড়ো হয়ে যাচ্ছি, বাবার বাড়ির প্রতি টান চলে যাচ্ছে নাকি সেটাও জানি না। আব্বা আম্মা তো প্রায় অসুস্থ থাকে, আব্বা তো ওই দিন বলেই ফেলেছে আমি নাকি রাগ করে যাই না। আসলে এই যে বিভিন্ন প্রতিকূল অবস্থা বা সমস্যার কারণে আসলে যাওয়া হয় নাই আর কি, এটা সেটা করে করে আর যাওয়া হয় নাই। আর এখন তো খান সাহেব বাসায় আছেন, উনি অবশ্য যাবে না সেটা মানাও করে না কখনো, আর আমার মনের উপরে কখনো কোনো কিছু চাপিয়েও দেয় না, কিন্তু আমি নিজেই যাই নাই বিভিন্ন সমস্যার কারণে। তো যাই হোক, না গেলে কি হবে, সব কিন্তু আমার কাছে এক এক করে চলে আসে। এই যে দেখেন আপেল, মালটা, তারপর হচ্ছে গিয়ে দই সব চলে আসছে তালই বাড়ির। আর আমার মাইন গিয়ে নিয়ে আসছে, মাইনকে বলেছিল যাওয়ার জন্য আম্মা, ও আবার সব কিছু খেয়ে দিয়েও আসছে মেহমানের সাথে। আর এদিকে আম্মা আবার বাড়ি থেকে আতপ চাল দিয়ে, পোলাও চাল দিয়ে দিয়েছে পোলাও খাওয়ার জন্য। আমাকে বলেছিল যে পোলাও বা খিচুড়ি খাওয়ার জন্য চাল যেন না কেনা হয়, বাড়ি থেকে আমাকে দিবে, তো সেটাই পাঠিয়ে দিল। আর এই যে এখানে গরুর মাথার মাংস, আমরা সেটাকে মুড়ির মাংস বলি, আর এটা হচ্ছে গিয়ে গরুর ভুঁড়ি। তো বাড়িতে তো আমাদের 2টা গরু কোরবানি দেয়, তো সেখান থেকে তো আমাকে ঈদের দিনই একটা রান পাঠিয়ে দিয়েছিল, তারপরে কলিজা, ফুসফুস সেটা পাঠিয়ে দিয়েছিল। এখন আবার এক এক করে যেগুলো পাই নাই সেগুলো আবার দিয়ে দিচ্ছে, তো সেগুলো গুছিয়ে রেখে দিয়েছিলাম। অবশ্য ভুঁড়িটা খাওয়া হয়ে গিয়েছে, রান্না করে খেয়ে ফেলেছি। তো আর এই যে এদিকে এটা হচ্ছে গিয়ে তারপরের দিন সকালবেলা নাস্তার পরে অংশ। তো সকালবেলা নাস্তা খেয়েছিলাম, তারপরে হচ্ছে গিয়ে কই মাছ আর পাবদা মাছ নিচে নিয়ে আসছিল হকার, তারপরে সেখান থেকে নিয়ে আসছে, কারণ বাসায় তেমন কোনো মাছ নেই, মাছ বাজারটা আসলে করা হচ্ছে না, ফ্রিজও তেমন জায়গা হচ্ছে না, আমার ফ্রোজেন অনেক কিছু আছে। তারপরে কোরবানির মাংস আমার বাবা বাড়ি থেকে দিয়েছে, শ্বশুর বাড়ি, সব মিলিয়ে কিন্তু অনেক থেকে গিয়েছে। তো এই তো প্যান চালিয়ে নিলাম, আর হচ্ছে গিয়ে মাছগুলো আমি এক এক করে কেটে নিয়েছি। তারপরে রান্না করব, কিন্তু 2 প্রকারের মাছই একসাথেই রান্না করে নেব, আলাদা আলাদা আর করবো না, কারণ আমার ছেলে আবার কই মাছ খায় না, সে পাবদা মাছ খাবে, তার জন্য পাবদা মাছ নিলাম আর কই মাছ নিলাম আমাদের জন্য। তো টমেটো দিয়ে একটু ঝোল করেই রান্না করবো, একবারে বোনা করবো না। তো মাছটা ভেজে নিচ্ছি। আর দেখেন মাছটা তো বাঁকা হলো, এটা সোজা হলো না। অনেক সময় দেখা গেছে একটু উল্টে দিলে মাছটা ঠিক হয়ে যেত, কিন্তু এই মাছটা ঠিক হলো না। তো যাই হোক, অনেকে কিন্তু কথা বলেন মেয়েদের নাকি কই মাছের প্রাণ। এখন মেয়েরা কি আসলে এমন আমি ঠিক জানি না। আর কই মাছের যদি প্রাণ হতোই তাহলে আর কি বলে অকাতারে এত অল্প বয়সে অনেক মেয়েরা মারাও যেত না, কারণ তারা হয়তো বা দীর্ঘস্থায়ী বা দীর্ঘজীবী হতো এই আর কি। তো এই তো আমার এই তরকারিটা রান্না হয়ে গেল। তারপরে চলে আসলাম ঘর গোছানোর কাজে। আমার যিনি হেল্পিং হ্যান্ড তিনি অনেক অসুস্থ, শুনেছি আর কি, আমি তো আর দেখি নাই, বলেছে আমি মানে অসুস্থ। তো আমি যখন বাসায় ছিলাম না তখনও নাকি উনি আসেন নাই। আর আমি কিন্তু যাওয়ার সময় বলে গিয়েছিলাম, কারণ এদের ছুটিটা যেহেতু আমি অনেক দিন বাড়িতে কাটিয়েছি,
তো ওনারও কিন্তু ততদিন ছুটি ছিল। তারপরে আমি যাওয়ার সময় বলে গিয়েছিলাম যে আমি যখন মানে বাসায় আসবো তার আগের দিন আপনাকে ফোন দিলে আপনি একটু এসে ঘরটা মুছে দিয়ে যাবেন, আপনার ভাই আসবে বাসায়। তারপরে বলেছিল ঠিক আছে দিবে। আমি কিন্তু খান সাহেবকে পাঠিয়েছিলাম, কিন্তু তিনি আর আসতে পারেন নাই, তিনি অসুস্থ, এখনও আসেন না। যেমন আজকে ভিডিওটা আমি পোস্ট করব, আজও কিন্তু তিনি আসেন নাই। ফোন দিতে দিতে আজকে ফোনটা অবশ্য ধরেছিল, বলেছে উনি অসুস্থ। তো অসুস্থ তার উপরে তার কিছু বলার নেই, সেটা আল্লাহরই হুকুম, কি আর বলবো। তো এদিকে আমি টিভি রাখি যে মানে সেলফের উপরে, সেলফ বলতে জুতার সেলফটার উপরে রাখি, তো সেটা একটু মুছে টুছে নিলাম। সাইডে একটা মানে সসের বোতলে দেখলেন কাজ করা, এটা অবশ্যই আমার ভাইয়ের বউ আমার তিতলিকে গিফট করেছে। তারপরে অন্যান্য জিনিসপত্র সব কিছু একটু মুছে টুছে নিলাম। মোছা টোছার কাজটা শেষ হয়ে গেলে ঘরটা আবার ঝাড়ু টাড়ু দিয়ে নেব। আর এটা হচ্ছে আমার ছেলের পড়ার টেবিল, এখনও বইগুলো কিন্তু সরাই নাই, আবার আরেক সেট বই আসবে, তারপরে এই সেট বইগুলোকে সরিয়ে ফেলবো। তো সরিয়ে ফেললেও এই বইগুলো কিন্তু আমার তিতলির কাজে লাগবে, তার জন্য সব বই তো আর ফেলে দেবো না। কিছু হাদিসি বই এখন কিন্তু আমার ছেলে এইসব বইগুলো পড়ে, বিভিন্ন নবীগ কাহিনী আর নবীগ জীবনী আর কি, আমার শিক্ষা থেকে সব বই পড়ে, তার জন্য টেবিলের উপর সেগুলো রেখে দিলাম। তারপরে চলে আসলাম মেয়ের পড়ার টেবিলটায়। মেয়ের টেবিলটা একটু গুছিয়ে নিয়েছি। ওর টেবিলে তো যত সব হজবরল জিনিসপত্র থাকে আর ও রাখেও, আর এখন আর ডাক দেয় নেই, যাক যারা যেভাবে রাখে, তো রাখে, একটু গুছিয়ে রাখলেই হবে। তো এই যে ক্লে দিয়ে সে টেবিলের মধ্যে কাজ করেছে, আমি মুছতে গিয়ে একটা ফুল ফেলে দিয়েছিলাম, অবশ্যই সেটা আইকে দিয়ে পরে আবার লাগিয়ে নিয়েছিল। তো এইসব কাজগুলো কিন্তু করে, কিন্তু সামনে ওর পরীক্ষা, সেই ধরনের কোনো হুঁশই নেই তার মনে হয় যে সব পারে, কিছু বললে সব পারে। তো যাই হোক, সব মোছামুছির কাজ শেষ করে এবার ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তবে এই ঘর ঝাড় দেওয়া আর মোছাটা আমার কাছে মনে হয় পৃথিবীর সব কাজের থেকে কঠিন কাজ। আর যার জন্যে কিন্তু আমি আমার হেল্পিং হ্যান্ড দিয়ে এই কাজটাই কেবল করাতাম, নয়তো অন্য কাজ করতে আমার এত কষ্ট লাগে না যত কষ্ট লাগে ঘর ঝাড় দেওয়া আর মোছা। তারপরেও ঘরটা ঝাড় দেই, কারণ উনি তো একবার ঝাড় দেয় মাত্র, তারপরে তো দিনে কয়েকবারই ঝাড় দিতে হয়, কারণ আমাদের বাসাটা তো একদম ছোট, আর হাঁটা চলা করতে গেলে একটু ময়লা টলা হয়, খাবার টাবার পরে এই সেই করে কিন্তু ঝাড় দিই। তো এই তো ঝাড় দিয়ে নিচ্ছি। তারপর অবশ্য ঘর মোছাও হয়ে গিয়েছিল, সেটা শেয়ার করিনি। তারপরে হঠাৎ মনে হলো ফুচকা খাবো, তো তার আগের দিনও কিন্তু প্রচুর ফুচকা খেয়েছিলাম। তারপরে আবার মনে হলো যে ফুচকা খাবো, আর আমার বাসায় তো সব কিছু রেডি আছে, মশলাটাও আমি বাসায় তৈরি করে নিয়েছি। আর এটার মধ্যে হচ্ছে গিয়ে বিট লবণ, আর ফুচকার মেইন উপকরণই আমার মনে হয় বিট লবণ। তো বিট লবণ, তারপর হচ্ছে গিয়ে মরিচের যে চিলি ফ্লেক্স সেটা, তারপরে কি বলে বেরেস্তা, তারপর হচ্ছে গিয়ে চটপটির মশলা, তারপরে ভাজা জিরা, সব কিছুই হাতের নাগালেই আছে। তো তিতলিকে বলেছিলাম আলু আর ডিম সেদ্ধ দেওয়ার জন্য, তো অবশ্য আলু আর ডিম সেদ্ধ করে ম্যাশ করেও নিয়েছিল। তারপরে আমি উপর থেকে যা যা মশলা লাগবো পরিমাণটা কেবল আমি দিয়ে দিয়েছিলাম, তারপরে মেয়েই মেখে নিয়েছিল। আর এদিকে ও মাখতে মাখতে আমি আবার ফুচকাগুলো ভেজে নিচ্ছিলাম। তো আসলে ও বলতেছে বাইরে গিয়ে খেলে তো হতো আম্মু। তো বললাম যে আমরা যতক্ষণে রেডি হব ততক্ষণে কিন্তু আমাদের এই কাজটা হয়ে যাবে, আর বাসায় খাবো, আনলিমিটেড খাবো, এটার মধ্যে কোনো ভেজাল নেই, আর হচ্ছে গিয়ে সম্পূর্ণ পরিচ্ছন্ন, আমাদের নিজের হাতের তৈরি, এটার মধ্যে আমরা জানি তো কোনো ঝামেলা টামেলা হবে না, পেট খারাপ করবে না। তো যতক্ষণ রেডি হব ততক্ষণ এসব তৈরি করে নিই, তার জন্যে কিন্তু মা মেয়ে দুজন মিলেই করে নিয়েছিলাম। আর এত ফুচকা খেয়েছিলাম, আমার জীবনেও মনে হয় না আমি এত ফুচকা একসাথে খেয়েছি। আর আমরা 4 জন ছিলাম বাসায়, আমরা 4 জনই প্রচুর খেয়েছি। আর খান সাহেব অবশ্য বাইরে গেলে 1 পিসও ফুচকা খেতেন না, কিন্তু বাসায় হওয়াতে তিনিও কিন্তু আমাদের সাথে তালে তাল মিলিয়ে ফুচকা খেয়ে নিয়েছিলেন। তো যদিও না মানে ছেলেদের অত বেশি একটা পছন্দ নয় ফুচকা খাওয়াটা, টক জাতীয় খাবারটা, কিন্তু তিনিও খেয়েছিলেন, বলেছে এত মজা হয়েছে। তো এই তো ভেজে নিচ্ছি এক এক করে, আর অনেকগুলোই ফুচকা ভেজে নিলাম, দেখতেই পেলেন। আর এগুলো সব কিছু যেহেতু হাতের কাজ নাগালে থাকে, তাহলে আর আপনার আলু সিদ্ধ আর ডিম সিদ্ধটা করতে তো তত একটা ঝামেলা থাকে না, তারপরে কেবল মেখে ঝুঁকে খেয়ে নিলেই হয়। আর দেখেন তিতলিকে বলেছিলাম চেয়ারে বসার জন্য, ও বলতেছে না আমি টেবিলের উপরে উঠে বসবো। তারপরে এই যে আর বাড়তি কিন্তু থালা প্লেট আর নিলাম না, একটার মধ্যে ভর্তা, একটার মধ্যে টক, আর একটার মধ্যে হচ্ছে ফুচকা। 3 জন নিচ্ছি আর 4 জন নিচ্ছি আর খাচ্ছি। মেয়ে কিন্তু টেবিলের উপরে উঠেই বসে খাচ্ছে, আর বললাম যে কেউ কাউকে বানিয়ে দিতে হবে না, যারটা সে তৈরি করো আর খাও। তো আমিও আবার একটু ভিডিও করছি, আবার নিজেরটা নিজেও তো এক হাত দিয়ে তৈরি করে খাচ্ছি। আর খেতে তো বললাম এত মজা হয়েছিল, কি আর বলবো, যদি আপনাদের খাওয়াতে পারতাম তাহলে হয়তো বা বিশ্বাস করতেন।
আমার জীবনেও মনে হয় না আমি এত ফুচকা খেয়েছি। আমি বাইরে যদি ফুচকা খাই 2-3 পিসের বেশি খাই না, বাচ্চাদের জন্য নেই, সেখান থেকে 2-1 পিস হয়তো বা খাই। এই দেখেন সব শেষ খাবার। আর টকটা নাকি খান সাহেবের কাছে খুব ভালো লেগেছিল, তারপরে তিনি কিন্তু এই যে টকটাও খেয়ে নিচ্ছিলেন। তো এই তো আমাদের ফুচকা খাওয়া শেষ, এদিকে ভিডিও শেষ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।